গল্পের শুরুতেই আমরা বেন নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার বাড়ি ছেড়ে বহুদিন হয়ে গেছে এই খোলা মরুভূমিতে বসবাস করে। তবে সে কিন্তু এই মরুভূমিতে একা বসবাস করে না, তার সঙ্গে তার গার্লফ্রেন্ড লিনাও আছে। এর পরদিন সকাল হলেই বেন হঠাৎ করেই জানতে পারে যে তার গার্লফ্রেন্ডটা তার সঙ্গে থাকতে চায় না, কারণ এখানে থাকলে তো সে আর পড়াশোনা করতে পারবে না। তাই পড়াশোনা কমপ্লিট করার জন্য তাকে শহরে ফিরে যেতে হবে। তখন বেনও তার কথা মেনে নেয়, তবে লিনা ওখান থেকে যাওয়ার আগে একটা বন্দুক দিয়ে দেয়, কারণ এই পথটা অনেক বেশি বিপজ্জনক। এমনকি সে যখন ঘুমাতে যাবে তখনও বেন তাকে ওই বন্দুক তার সাথে করে ঘুমাতে বলে। এরপরে বেনের কাছ থেকে পরামর্শ নিয়ে লিনা শহরে ফিরে আসে, আর বেন ওই ফাঁকা মরুভূমিতে একা একাই সময় কাটাতে থাকে। আসলে বেন কিন্তু শুধুমাত্র এখানে ঘুরতে আসেনি, সে এখানে একটা কাজও করে। এই মরুভূমিতে নতুন নতুন যে শিকারীরা আসে তাদের সবাইকে গাইড করে, এই জন্য সে মাস গেলে কিছু টাকাও পায়। একদিন দুপুরে বেন সেখানকার একটা লোকাল অফিসে গিয়ে জানতে পারে যে একজন ধনী বিজনেসম্যান এখানে শিকার করার জন্য আসছে, আর তাকে বেনের ভালোভাবে গাইড করতে হবে। এই লোকটার নাম ম্যাডিক। সে আসা মাত্রই বেনকে একদিনের পারিশ্রমিক হিসেবে $1000 দিয়ে দেয়। এটা পেয়ে তো বেন অনেক খুশি হয়ে যায়, তাকে হাসি মুখে জানায় যে আমি আজ পর্যন্ত একদিনে এত টাকা কখনো পাইনি। এরপর ম্যাডিক তাকে জানায় যে আমি এখানে এক বিশেষ প্রজাতির ষাঁড় শিকার করতে এসেছি, যেটা এইসব মরুভূমিতেই দেখা যায়। যদিও এটা শিকার করা অনেক কঠিন, কিন্তু আমার অনেক ইচ্ছে, আমি এখান থেকে ওটা শিকার করেই যাব। এরপরই বেন ওই লোকটির সাথে তার পার্সোনাল গাড়ির কাছে যায়। গাড়িটা বেশ দামি। এরপর গাড়ির ভেতর থেকে ওই লোকটা একটা বিশেষ প্রকৃতির রাইফেল বের করে। এই রাইফেলের ব্যবহার করা গুলিও অনেক দামি, যা সচরাচর সবাই ব্যবহার করতে পারে না। এরপরই বেন ম্যাডিককে নিয়ে সেই লোকেশনে চলে যায়, যেখানে গেলে খুব ভালোভাবে শিকার করা যাবে। সাধারণত এইসব জায়গায় শিকার করা বেআইনি, তবে যাদের কাছে লাইসেন্স আছে শুধুমাত্র তারা এখানে শিকার করতে পারে। কিন্তু তাদের ওই লোকেশনে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়, তাই এখন বিশ্রাম করা ছাড়া তাদের কাছে আর কোনো উপায় নেই। এরপর তারা ওখানে আগুন জ্বালিয়ে একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে, আর তাদের কথাবার্তা থেকেই আমরা জানতে পারি যে একটা সময় বেনের বাবা এই মরুভূমিতে গাইডের কাজ করত। এরপর একদিন সে তার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসে, কিন্তু হঠাৎ করে তাদের গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে গোটা ফ্যামিলিকে নিয়ে তাকে এই খোলা মরুভূমিতেই সাহায্যের জন্য অপেক্ষা করতে হয়। কিন্তু 2 দিন যেতে না যেতেই ডিহাইড্রেশনের কারণে তার বাবা মা ওখানেই মারা যায়। তবে সৌভাগ্যক্রমে বেন সেখানে বেঁচে যায়। এভাবে কথা বলতে বলতে তারা দুইজন একটা সময় ঘুমিয়ে পড়ে। সকাল হলেই তারা দুইজন 2 কাপ কফি খেয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে তারা সেখানে ধ্বংস হওয়া একটা প্লেনও দেখতে পায়। মেরিক তখন ওই ধ্বংস হয়ে যাওয়া প্লেনটাকে দেখে একটা গুলি ছোড়ে, কারণ সে বেনকে বোঝাতে চাচ্ছিল যে সে আসলেই শিকার করতে পারে। তবে বেন তখন একটা জিনিস বুঝতে পারে, মেডিক শিকারী হলেও সে কোনো দক্ষ শিকারী নয়, কারণ দক্ষ শিকারীরা কখনোই অযথা গুলি নষ্ট করে না। বেন তখন মেডিককে তার শিকারের লাইসেন্সটা দেখাতে বলে, কিন্তু মেডিক তো তখন লাইসেন্সের পরিবর্তে বেনকে এক গাদা টাকা ধরিয়ে দেয়, আর বলে যে চুপ থাকো, তাহলে আরও পাবে। এই ধুধু মরুভূমিতে বেনের কাছে এটা ছাড়া আর কোনো উপায়ও নেই, তাই সে টাকাটা নিয়ে চুপচাপ তাদের যাত্রা কন্টিনিউ করে, আর এইভাবেই তাদের যাত্রা চলতে থাকে। কিছুটা দূর যাওয়ার পর তারা একটা শিকার দেখতে পায়। এটা দেখে তো মেডিক তখনই গুলি চালাতে যায়, কিন্তু বেন তাকে নিষেধ করে। বেনের বারণ করা সত্ত্বেও মেডিক তখন গুলি চালিয়ে দেয়, আর ছুটে চলে যায় সে কি শিকার করেছে সেটা দেখার জন্য। তবে যখন তারা শিকারের কাছে আসে তখন তো তাদের মাথায় পুরো হাত, কারণ এটা কোনো মরুভূমির প্রাণী ছিল না, বরং একটা বয়স্ক লোক ছিল, যাকে মেডিক তার বন্দুক দিয়ে গুলি করেছে। এই লোকটার নাম চার্লি। সে এখানকার একজন লোকাল শিকারী, আর বেন তাকে অনেক ভালোভাবেই চেনে। বেন তখন তাকে হেল্প করার জন্য পুনরায় তার গাড়ির দিকে দৌড়াতে শুরু করে। মেডিক তখন তার এক বন্ধুর কাছে ফোন করে আর পরামর্শ চায় যে সে এখন কি করবে। তার বন্ধু তাকে বুদ্ধি দেয় যে তুমি চার্লির মাথায় আরও একটা গুলি করবে, তবে সেটা তোমার বন্দুক দিয়ে নয়, বেনের বন্দুক দিয়ে। তার বন্ধুর কথা মতোই তো মেডিক আরও একটা গুলি চালায়। এদিকে বেন তো কোনো প্রকার হেল্প না পেয়ে আবারও চার্লির কাছে আসে, আর দেখতে পায় যে তার মাথায় আরও একটা গুলির ক্ষত। বেন তখন বলে যে তুমি আরও একটা গুলি কোন সাহসে চালালে, কিন্তু মেডিক এই গুলির কথা পুরোপুরি অস্বীকার করে। এরপর সে আরও বলে যে এগুলো তো আমি চালাইনি, বরং তুমি চালিয়েছ, কারণ এই গুলিটা তোমার বন্দুক থেকে বের হয়েছে। বেন তখন ভালো করেই বুঝতে পারে যে সে একটা কঠিন ফাঁদের মধ্যে আটকে পড়েছে, অর্থাৎ মেডিক নিজে বাঁচার জন্য তাকে ফাঁসাতে চাইছে। বেন তখন বলে যে আমি চাই চার্লির বডিটা পোস্টমর্টেম করানো হোক, তাহলে আসল সত্যিটা বেরিয়ে আসবে। তখন মেডিক তাকে আরও একটা অফার দেয়। সে বলে যে আমি তোমাকে এখানকার সব থেকে দামি ইউনিভার্সিটিতে পড়াবো, এমনকি প্রতি বছরে $3 লাখ তোমার জন্য স্কলারশিপের ব্যবস্থা করব। তবে তার বিনিময়ে তোমাকে আজকের এই ঘটনাটা পুরোপুরি চেপে যেতে হবে। বেন এই কথাগুলো শুনে বেশ কিছুক্ষণ ভাবে,
আর অবশেষে এই ডিলটা অ্যাকসেপ্ট করে নেয়। বেনের প্রথমে মনে হয়েছিল যে এটা সে অন্যায় করছে, তবে যেদিন থেকে তার গার্লফ্রেন্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ওই দিন থেকে তারও ইচ্ছা হচ্ছিল, তাই এই সুযোগটা পেয়ে সে আর হাতছাড়া করতে চাচ্ছে না। এরপর বেন প্রথমে চার্লির মৃতদেহটা একাধিক পাথর দিয়ে চাপা দিয়ে দেয়, আর তারপরে তারা দুইজনে আবারও তাদের কাজ পুনরায় চালু করে যাতে কেউ কিছু বুঝতে না পারে। এরপর বেন লক্ষ্য করে যে মেডিক তাদের খাবার পানি মুখ ধোয়ার কাজে ব্যবহার করছে, যেটা দেখে তো বেন অনেক রেগে যায়, কারণ এই ধুধু মরুভূমির মধ্যে পানির যে কতটা সংকট সে তো মেডিক জানে না। বেন তখন কোনো মতে নিজেকে সামলে একটা ইমার্জেন্সি মেসেজ পাঠানোর চেষ্টা করে, কিন্তু এটা আবার তখন মেডিক দেখে ফেলে আর সঙ্গে সঙ্গে সে কমিউনিকেশন ডিভাইসটা নষ্ট করে দেয়। এরপর তার দিকে বন্দুক তাক করে বলে যে তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, আর আমি এমন মানুষ মোটেও পছন্দ করি না, তোমাকে এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে। এটা বলে সে তাকে প্রথমে জামা কাপড়গুলো খুলতে বলে। বেনের হাতেও তো এটা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ মেডিকের হাতে বন্দুক রয়েছে, যে কোনো সময় গুলি চালিয়ে দিতে পারে। তারপর মেডিক তাকে বলে যে এবার খালি পায়ে এখান থেকে দৌড়ে তুমি বাড়ি পৌঁছাবে, তাও কোনো প্রকার পানি এবং খাবার ছাড়া। বেন তখন বলে যে আরে আমার কাছে তো কোনো ম্যাপই নেই, আমি এখান থেকে বাসায় ফিরবো কিভাবে? কিন্তু মেডিক তাকে বলে যে তা তো আমি জানি না, এটা না করলে তোমাকে আমি এখনই শ্যুট করে মেরে ফেলবো। আসলে মেডিক ভালো করেই জানতো এই মরুভূমির মধ্য দিয়ে বেন যদি খালি পায়ে আগায় তাহলে একটু দূর যাওয়ার পরেই সে ডিহাইড্রেশনের কারণে মারা যাবে, আর তার বিরুদ্ধে কোনো প্রমাণও থাকবে না। আর সবাই এটাও বিশ্বাস করবে যে ওই চার্লি নামের লোকটাকে বেনই মার্ডার করেছে, আর তাকে মার্ডার করে পালানোর সময় সে ওই মরুভূমিতেই মারা গিয়েছে। বেন তো সেই সময় থেকেই মরুভূমির মধ্যে দৌড়াতে থাকে আর প্রত্যেকটা ইলেকট্রিসিটির খাম্বাগুলোকে মনে রাখতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল সে বিশেষ কোনো পোল খোঁজার চেষ্টা করছে, আর একটা সময় এমনটাই হয়। সে যখন 277 নম্বর পোলের সামনে পৌঁছায় তখন সে তার যাত্রা চেঞ্জ করে ফেলে আর একটা বড়সড় টার্নিং নিয়ে সে দৌড়াতে শুরু করে। এদিকে দূর থেকে মেডিক তো এসব কিছুই লক্ষ্য করছিল। সে বুঝতে পারে যে বেন হয়তো কোনো নতুন প্ল্যান করছে, তাই সে আবারও বেনকে ফলো করতে শুরু করে। অন্যদিকে বেন তার প্ল্যান মতো তো মরুভূমির মধ্যে একটা গর্তের মধ্যে লাফ দিয়ে দেয়। এগুলো দেখে মনে হয় যে যা কিছু ঘটছে এই সব কিছু বোধহয় বেন আগে থেকেই জানতো। এরপর কিছু দূর যাওয়ার পর সে একটা সুড়ঙ্গের মধ্যে প্রবেশ করে। এরপর আমরা দেখতে পাই ওই সুড়ঙ্গের মধ্যে একটা ঘরও আছে, আর সেখানে যে জিনিসগুলো আছে সেগুলো সবই আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। আসলে এই জায়গাটা চার্লি তৈরি করেছিল, এই কারণেই বেন এই জায়গাটাকে ভালো করে চেনে আর জানে কোথায় কি আছে। বেন সবার প্রথমে সেখানে গিয়ে একটু পানি খেয়ে নেয় আর পাশে থাকা একটা ম্যাপ ভালোভাবে দেখতে থাকে। এই ম্যাপটাও চার্লি নিজে হাতেই তৈরি করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো মেডিক বেনের এই লোকেশনটাও জানতে পেরে যায় আর গাড়ি করে সেখানে পৌঁছে যায়। অন্যদিকে বেন তো এই গুহার মধ্যে একটা মেয়ের একাধিক ছবি দেখতে পায়। এই মহিলাটি আসলে চার্লির ওয়াইফ ছিল, আর একইভাবে সে তখন চার্লির সঙ্গে তারও একটা ছবি দেখতে পায়। ঠিক তখনই এই গুহার 2 নম্বর গেট থেকে কিছু একটার আওয়াজ ভেসে আসে। বেন ওর সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে এখান থেকে পালিয়ে যায়। আসলে ওখানে তখন মেডিক এসেছিল, আর শিওর হয়ে যায় যে বেন এতক্ষণ এখানে লুকিয়েছিল। সবার প্রথমে সে ওই জায়গাটায় কিছু বোম ঠিক করে দেয় আর সেগুলোকে এক এক করে ব্লাস্ট করতে শুরু করে, যার ফলে বেনকে বাধ্য হয়েই এখান থেকে বের হয়ে যেতে হয়। আর চোখের সামনেই তো এই পুরা সুড়ঙ্গটা ধ্বংস হয়ে যায়। তবে এই সব কিছুর মধ্যেও বেন একজোড়া জুতো আর ওই ম্যাপটা তার সঙ্গে নিয়ে সেখান থেকে আবারও বেরিয়ে পড়ে। তবে ঠিক তখনই তার সামনে মেডিক চলে আসে আর তাকে ওইসব জিনিস ফেরত দিতে বলে যেগুলো সেই গুহা থেকে সংগ্রহ করেছে। কিন্তু বেন তাকে মিথ্যা বলে যে আমি কিছুই এই গুহা থেকে সংগ্রহ করিনি। মেডিক তখন বলে যে ঠিক আছে, এবার তুমি আবারও দৌড় শুরু করো। এইবার বেনের কনফিডেন্সটা আগের থেকে একটু বেশি ছিল, কারণ তার কাছে ম্যাপ আছে, তাই সে খুব সুন্দর করে সামনের দিকে এগিয়ে যায়। এরপর সে একটা সময় এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সে এবং চার্লি অবসর সময় বসে একটু ড্রিঙ্কস করত। এখানে আসার পরে সে পুরানো একটা সোফা দেখতে পায়, তাই ওখান থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার পায়ের নিচে বেঁধে ফেলে, কারণ ওই উত্তপ্ত বালির উপর দিয়ে দৌড়াতে গিয়ে তার পায়ে অনেকটা ক্ষত হয়ে গিয়েছে। এখন যেহেতু এই জায়গাটা পাহাড়ের একদম মাঝখানে অবস্থিত, তাই মেডিকার তাকে দেখতে পায় না। এদিকে বেন তো ওই পাহাড়ের এমন একটা দিক দিয়ে বের হয় যেখান থেকে মেডিককে আর দেখা যাবে না। এরপর ম্যাপটা বের করে ম্যাপের রাস্তা অনুযায়ী সামনের দিকে আবারও এগোতে থাকে। সে বিশ্বাস করে যে এই ম্যাপটা যেটা চার্লি তৈরি করেছে এর সাহায্যে অবশ্যই সে কিছু না কিছু খুঁজে পাবে। একটা সময় তার বিশ্বাস সত্যি হয়ে যায়, কারণ সে যাত্রাপথে একটা জায়গায় ক্রস চিহ্নের মতো কিছু একটা দেখতে পায়। ওই জায়গায় গর্ত করার পর সে ওখানে একটা বাক্স খুঁজে পায়। ওই বক্সের মধ্যে একটা গলতি আর কিছু মার্বেল আর একটা পানির বোতল ছিল।
আসলে এই সব কিছুই চার্লি কঠিন পরিস্থিতি থেকে নিজের জীবন বাঁচানোর জন্য আগে থেকেই করে রেখেছিল। তাই বেনও তার জীবন বাঁচানোর জন্য এই সব কিছুই ব্যবহার করতে থাকে। তবে এসব কিছু করার মাঝখানে হঠাৎ করেই একটা গুলি তার দিকে ছুটে আসে, আর তার হাতে থাকা ওই পানির জারটা নষ্ট হয়ে যায়। এই গুলি কিন্তু ম্যাডিকে চালিয়েছে। আসলে সে তাকে ফলো করতে করতেই এখান পর্যন্ত চলে এসেছে। সে কোনোভাবেই চায় না বেন পানি খেয়ে নিজেকে সুস্থ করে তার যাত্রাটা কন্টিনিউ করুক। তাই ম্যাডিক তাকে আবারও সাবধান করে যে কোনো প্রকার পানি কিন্তু তুমি খেতে পারবে না। বেন তখন বুঝতে পারে যে তার কাছে আর কোনো বিকল্প রাস্তা নেই। তাই কোনো কিছু না ভেবেই সে আবারও যাত্রা শুরু করে, কিন্তু তীব্র গরমের কারণে সে কোনোভাবেই হাঁটাচলা করতে পারছিল না। তখন হঠাৎই মাথা ঘুরে সে সেখানে পড়ে যায়, আর ম্যাডিকো দূর থেকে এই দৃশ্যটা দেখে মজা নিতে থাকে। তবে সে এখনো শিওর না যে বেন মারা গিয়েছে কিনা, তাই সে তার বন্দুক দিয়ে বেনের চারপাশে গুলি করতে থাকে। যেহেতু বেন কোনো প্রকার নড়াচড়া করে না, তাই ম্যাডিকো শিওর হয়ে যায় যে বেন সত্যি সত্যিই মারা গিয়েছে। তবে গাড়ি নিয়ে কিছুটা দূর এগিয়ে যেতেই সে বুঝতে পারে যে এই সব কিছুই আসলে বেনের একটা প্ল্যান ছিল। সে এখনো বেঁচে রয়েছে আর তার সামনে দিয়ে দৌড়াচ্ছে। এটা দেখে তো ম্যাডিক প্রচণ্ড রেগে যায়, কারণ সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে এত কঠিন পরিস্থিতিতেও বেন কিভাবে বেঁচে আছে। তাই সে তার বন্দুক দিয়ে ক্রমাগত বেনকে ফায়ার করে যাচ্ছিল, কারণ সে যে কোনোভাবেই এখন বেনকে মেরে ফেলতে চায়। তবে এটা এতটাও সহজ নয়, কারণ বেন এই জায়গার প্রতিটা অলিগলি অনেক ভালোভাবেই চেনে। তাই ওখানে সে তখন আরও একটা সুড়ঙ্গ খুঁজে পায়, আর সে সেটার মধ্যে চলে যায় আর চুপচাপ বসে থাকে যতক্ষণ পর্যন্ত রাত না হয়। বেনের প্ল্যান ছিল যে এই রাতটাও সে এখানেই কাটিয়ে দেবে। তবে ম্যাডিকও এখানে হার না মানা একজন। সে ওই সুড়ঙ্গের বাইরে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করে যাচ্ছিল যাতে বেন তার কাছে স্যারেন্ডার করে নেয়। কিন্তু বেন তো এতটাও বোকা নয়, তাই সে সুড়ঙ্গের মধ্য দিয়ে আরও একটা রাস্তা খুঁজে পায়, আর ওই রাস্তা দিয়ে সে চুপচাপ বেরিয়ে যায় যাতে মেডিক কিছুই বুঝতে না পারে। এরপর সে লক্ষ্য করে যে মেডিক সেখানে আগুন জ্বালানোর কাজেই ব্যস্ত রয়েছে। এই সুযোগে সে লুকিয়ে লুকিয়ে মেডিকের গাড়ির কাছে আসে, সেখান থেকে তার জ্যাকেটটা নিয়ে যায়, কারণ এখানকার তাপমাত্রা দিনে যেমন খুব বেশি থাকে, রাতে ঠিক ততটাই কমে যায়। এরপর মেডিক যখন তার গাড়ির কাছে আসে, গাড়ির চারপাশটা দেখে সে একটা জিনিস বুঝতে পারে, কেউ না কেউ অবশ্যই এখানে এসেছিল। আর সে আরও শিওর হয় যখন দেখে তার জ্যাকেটটা নেই। এরপর সে গাড়িটাকে পেছন দিকে চালাতে শুরু করে, আর আমরা দেখতে পাই বেন তার গাড়ির নিচেই লুকিয়ে রয়েছে। তবে ভাগ্যক্রমে সে গাড়ির নিচে চাপা পড়ে না, কিন্তু পরের মুহূর্তেই মেডিক তাকে দেখে ফেলে। সে তাকে দেখে তার দিকে গাড়ি চালানো শুরু করে দেয়। তখন বেন পাহাড়ের এক পাশে গিয়ে লুকিয়ে পড়ে। এদিকে মেডিক তো তার বন্দুক দিয়ে ক্রমাগতই বেনের দিকে ফায়ার করে যাচ্ছিল। বেন তখন বুঝতে পারে তাকে কিছু একটা এখন অবশ্যই করতে হবে। তাই এইবার সে ওই বক্সে পাওয়া গুলতিটা নিয়ে মেডিকের মাথা বরাবর মার্বেল দিয়ে মেরে দেয়। মেডিক তখন সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলায় মেডিকের যখন জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় যে সে গাড়ির মধ্যে আহত অবস্থায় আছে, আর বেন বাইরে দাঁড়িয়ে আছে। তার মানে বুঝতে পারছো, পুরা ব্যাপারটাই উল্টে গিয়েছে। এখন থেকে বেন তাকে কন্ট্রোল করবে। বেন তো এক মুহূর্ত নষ্ট না করে সে গাড়ি নিয়ে এখানকার শেরিফের কাছে যায়, আর তাকে সবকিছু খুলে বলে যে মেডিক কিভাবে নিয়ম ভঙ্গ করে এখানে এসেছে এবং তাকে মারার চেষ্টা পর্যন্ত করেছে। তাকে সেটাও বলে যে চার্লিকে মারার পর সে সব প্রমাণ লোপাটের জন্য বেনকে টাকাও অফার করেছে। সমস্ত সাক্ষী আর প্রমাণ পেয়ে মেডিকের জেল হয়ে যায়, আর বেনও সমস্ত রকম দোষারোপ থেকে মুক্ত হয়ে যায়। মেডিক তখন তাদেরকে জানায় যে আমি একটু টয়লেটে যাব। এটা বলেই বেশ কিছুক্ষণ হয়ে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। আর তখনই একটা হেলিকপ্টারের আওয়াজ শুনতে পায়। বেন তো সঙ্গে সঙ্গে ছুটে বাইরে যায়, আর দেখতে পায় যে মেডিককে নেওয়ার জন্য বাইরে একটা হেলিকপ্টার অলরেডি চলে এসেছে। বেন অনেকভাবে চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর মেডিককে আটকাতে পারে না। আসলে মেডিক তখন টয়লেটে যাওয়ার নাম করে তার স্মার্ট ওয়াচ দিয়ে নিজের লোককে এখানকার লোকেশন পাঠিয়ে দেয়, আর হেলিকপ্টার নিয়ে চলে আসতে বলে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। বেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে শহরে চলে আসে, আর সেখানেই থেকে যাবার প্ল্যান করে। কিন্তু রাত হলে বেন শান্তিতে ঘুমাতে পারে না। সে বারবার স্বপ্ন দেখে যে মেডিক তাকে মার্ডার করার চেষ্টা করছে। এমন এক রাতের বেলায় সে হঠাৎ করেই ঘুম থেকে উঠে চারদিকটা অনেক ভালোভাবে চেক করে, কারণ তার মনে হচ্ছিল যে এই স্বপ্নটা হয়তো সত্যি হতে যাচ্ছে। আর আসলেই তার এই ধারণাটা সত্যি হয়ে যায়। মেডিক তাকে মারতে ওই বাড়ি পর্যন্ত চলে আসে, কারণ সে ভালো করেই জানতো বেন যতদিন বেঁচে থাকবে ততদিন সে রিস্কে থাকবে। এরপর সে তাদের বেডরুমে প্রবেশ করে আর সরাসরি বন্দুকটা বেনের দিকেই তাক করে। তবে ভাগ্য ভালো থাকার কারণে বেনের গার্লফ্রেন্ডের তখন ঘুম ভেঙে যায়, আর সে তখন সরাসরি মেডিককে গুলি করে দেয়। এই গুলির শব্দে তখন বেনও ঘুম থেকে উঠে পড়ে, আর এরপর সেও তার বন্দুক দিয়ে মেডিককে গুলি করে, আর মেডিক এখানেই মারা যায়। আর এর মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।